হ্যামলেট নাটকে শেক্সপিয়ার লিখছেন, আমরা জানি আমরা কি, শুধু জানি না আমরা কি হয়ে উঠতে পারি। অভিনেতা হন কিংবা নেতা, আসল কথা একটু একটু করে নিজের ভাবমূর্তি গড়ে তোলা, হয়ে ওঠা। একজন যখন পরপর ভোটারদের বাড়িতে গিয়ে আমি তোমাদেরই লোক হয়ে ওঠার বার্তা দিতে চাইছেন, অন্যজন লাগাতার কেন্দ্রের শাসককে আক্রমণ করে শান দিয়ে চলেছেন বিরোধিতার অস্ত্রে, ধর্মনিরপেক্ষতার হাতিয়ারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ, যুযুধান দুই পক্ষের দুই নেতার বক্তব্য পাল্টা বক্তব্যে গত দুদিন ধরে রাজ্য রাজনীতিতে অকাল উষ্ণায়ন। আজ রাজারহাটে বিজেপি সভাপতি যখন পরের বার এই রাজ্যেও বিজেপি সরকার গড়ার ডাক দিচ্ছেন, তখন উত্তরবঙ্গের সভায় তৃণমূল নেত্রী বলছেন তাদের ভয় পেয়ে এজেন্সি দিয়ে চক্রান্ত করছে বিজেপি। এরই মধ্যে আজ রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের দুই সাংসদকে অভিযুক্ত করে চার্জশিট পেশ করল সিবিআই। এর পাশাপাশি আমরা দেখাবো কিভাবে পরিসংখ্যান এবং পাল্টা পরিসংখ্যান পেশ করে কেন্দ্র রাজ্যের মধ্যে শুরু হয়ে গেছে উন্নয়ন নিয়েও চরম চাপানুতর। তবে শুরুতেই দেখাবো কি বললেন আজ অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। अब की बार बंगाल में भाजपा सरकार। বৃহস্পতিবার রাজ্য ছাড়ার আগে অমিত শাহ এভাবেই বুঝিয়ে দিলেন সফর শেষ হলেও তার নজর আপাতত থাকছে পশ্চিমবঙ্গেই। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি কড়া টক্করের জন্য তৈরি। তিন দিন ধরেই অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ ঘিরে তপ্ত বাংলা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গ সফরের শেষ কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার রাজারহাটে কর্মী সভা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিজেপি কর্মীদের বুঝিয়ে দেন এবার ঘাসফুলের রাজ্যে পদ্ম ফোটানোর পালা, লড়াইয়ে ঝাঁপানোর সময় এসে গিয়েছে। उत्तराखंड जीते, उत्तर प्रदेश जीते और अब बारी है बंगाल के लोगों की सरकार लाएंगे। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বিনা যুদ্ধে তিনিও 1 ইঞ্চি জমি ছাড়বেন না। गाली देना तो बहुत सहज है, आप खाली गाली दो, हम तुमको खाली कर दो। আমরা মাথা নত করতে শিখিনি। দুই হেভিওয়েটের বাগযুদ্ধে ওই দিন উঠে এসেছে একাধিক ইস্যু। অমিত শাহর মুখে শোনা গিয়েছে ক্ষমতায় এলে সুশাসনের প্রতিশ্রুতির কথা। हम ऐसी सरकार चाहते हैं जो बेरोजगार युवाओं को रोजगारी दे सके। हम ऐसी सरकार चाहते हैं जो बांग्लादेशी घुसपैठियों को रोककर सीमा पर ही रोकने बहुत हो गया है। তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরে জবাব দিয়েছেন মমতাও। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডিয়াতে 7.3, বেঙ্গলে কত 10.59%। এগ্রিকালচারাল গ্রোথ লজ্জা থাকা উচিত, ইন্ডিয়াতে কত 1.1%, বাংলায় অ্যাবাউট 6%। বহিরাগত বাইরে আউটসাইডার পয়সা দিয়ে কিছু লোক চলে আসছে, হঠাৎ করে হনুমানের নামে বসে পড়তে বলছে হনুমানজি কি জয় বলে, কিন্তু আপনার এলাকায় অপরাধ করে পালিয়ে যাচ্ছে। একদিকে অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলছেন। हम ऐसी सरकार चाहते हैं जिसके शासन में दुर्गा पूजा के वक्त विसर्जन के लिए हाईकोर्ट में जाना न पड़े। পাল্টা বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ধর্মকে ভালোবাসি, যে ধর্মকে ভালোবাসে সে ধর্মকে রাস্তায় বিক্রি করে না। সিপিএম অবশ্য তৃণমূল বিজেপি দু দলের বিরুদ্ধেই সাম্প্রদায়িকতার রাজনীতির অভিযোগ তুলছে। তৃণমূলের এবং এই সরকারের অবস্থান অস্তিত্বই এখানে বিজেপিকে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করেছে এবং এই যে মেরুকরণ একটা আমি বললাম সেই মেরুকরণকে আরও তীব্র করেছে। এই দুয়ের বিরুদ্ধে লড়াই লড়তে হবে। সব মিলিয়ে অমিত শাহের সফর ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজু, বিরোধী দল হিসেবে বিজেপি তৃণমূল সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসতে চাইবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, এটার মধ্যে সমালোচনার কোনো জায়গা নেই, শাসক দল করতে পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার। আজকে আপনি অমিত শাহর পাশে ছিলেন, উনি যখন বললেন যে গুজরাট, মহারাষ্ট্র কিংবা হরিয়ানা কবে হবে পশ্চিমবঙ্গ, বাঙালি হিসেবে তো খারাপ লাগার কথা। তার কারণ হচ্ছে যে পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে, তৃণমূল সরকারের পরিসংখ্যান নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান, 2015 সব থেকে বেশি কৃষকের মৃত্যু হয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। আমি কালকেই মহারাষ্ট্রে ছিলাম, 3030 হচ্ছে সংখ্যা।
তারপরে আরেক বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড় চতুর্থ স্থানে, সেখানে 854। কৃষক মিত্রতে মধ্যপ্রদেশ বিজেপি শাসিত 516। আমি যদি একেবারে মানে নারী শিক্ষার বিষয় আপনাদের অত্যন্ত প্রচার আসে যে প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও, রাজস্থান 72.1% ড্রপ আউট মেয়েদের, গুজরাট 73.4%, মধ্যপ্রদেশ 79.2%, 15 থেকে 17 বছরের মেয়েদের ড্রপ আউট। ন্যাশনাল ক্রাইম ব্যুরো, আবার হরিয়ানার কথা বললেন অমিত শাহ, 2015-এ হরিয়ানায় 204টি গণধর্ষণের ঘটনা ঘটেছিল, অভিযোগ এসেছিল। রাজস্থান ছিল দ্বিতীয়, 1 নম্বর হরিয়ানা, 2 নম্বর রাজস্থান। বিজেপি শাসিত হরিয়ানায় ওই 15 সালে চতুর্থ স্থানে ন্যাশনালি গণধর্ষণের ঘটনা, এটাও আমি বলছি ন্যাশনাল ক্রাইম ব্যুরো। পণের জন্য খুন, বিজেপি শাসিত হরিয়ানা দ্বিতীয় স্থানে। এরপরে আমি কি করে বাংলার মানুষকে বলবো যে এটা শিগগিরই গুজরাট, মহারাষ্ট্র এবং হরিয়ানা হবে? আপনাদের পরিসংখ্যান। আশ্চর্যভাবে আপনি পশ্চিমবাংলার পরিসংখ্যানগুলো বললেন না, বলে দিচ্ছি শুনে নিন। বলুন। কৃষক হত্যা, বলে দিচ্ছি, কৃষক মৃত্যু হত্যা মানে কৃষক আত্মহত্যা, আত্মহত্যা একটাও হয়নি পশ্চিমবঙ্গে। সেটা মুখ্যমন্ত্রী বক্তব্য, আমি বলে দিচ্ছি, আপনি বললে আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ 2 নম্বর স্থানে আছে, বললেন না? এটা বলে গেছে 2 নম্বর স্থানে আছে আত্মহত্যা। আপনারা স্বীকার করবেন না? আপনারা করবেন না, কারণ আমরা জানি যারা বিষ মদ খেয়ে মারা যায়, যারা বিষ মদ খেয়ে মারা যায় তাদের এখানে 2 লক্ষ টাকা অনুদান দেয়। আর কৃষক আত্মহত্যা করলে তখন পয়সা থাকে না, টাকা থাকে না। এই মাটি মানুষের সরকার দ্বিতীয় স্থানে আছে আত্মহত্যা। আপনি চেঁচালে হবে না, এটাও রিপোর্ট। আপনি বলুন পশ্চিমবাংলায় আমায় দমানো যাবে না, বাংলার মানুষ জানে। আমি অমিত শাহের বক্তব্য আমি আসবো প্লিজ। एक बार यहाँ भारतीय जनता पार्टी की सरकार बन जाए, हमारा बंगाल भी गुजरात, महाराष्ट्र, हरियाणा की तरह एक खुशहाल प्रदेश। রাজু আমি আপনার কাছেই আসছি। সেটা হচ্ছে অমিত শাহ বলেছেন দরজা খুলে রাখুন, অন্য দল থেকে যারা আসবে তারা জয়েন করতে পারেন, বিজেপি স্বাগত জানাচ্ছে। আমার একটা সম্পূর্ণ সাংগঠনিক প্রশ্ন আছে। দেখুন, একটা বড় অংশ আমরা সবাই জানি বিভিন্ন অন্য দল থেকে আসে, সেটাকে কোট আনকোট বেনজল। সিপিএম থেকে কারা আসবে? যারা ক্ষমতা থেকে বামেরা সরে যাওয়ার পর জল ছাড়া মাছের মতো চটফট করছে। তৃণমূল থেকে বিক্ষুব্ধ তৃণমূল, যারা দলে কলকে পাচ্ছে না। আমার প্রশ্নটা বিজেপির দিক থেকে, যে এদের দলে নিয়ে লাভ হবে? দেখুন, জাস্ট এজ অ্যান আইডিয়া। না আইডিয়া হচ্ছে, আমি বলছি, দেখুন মমতা ব্যানার্জি বলে দিচ্ছে, কারণ মমতা ব্যানার্জি এখন হচ্ছে সিপিএম এর সবথেকে বড়। অমিত শাহ বলেছেন, কি বলছি শুনুন, আমাকে বলতে দিন, নাহলে আপনারা বলুন, আমি চুপ করে আছি। বলুন আজকে আপনি ম্যাক্সিমাম সময় আপনি মন্ত্রী হবেন কয়েকদিন পর, তাহলে এত অশ্লীলতা এরকম করলে চলবে? রাজু প্লিজ। দেখুন, আমি তারা পাশে মহিলা হবু মন্ত্রী বসে আছেন, একবার বলে দিই, পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। আর মহিলারা সব থেকে নির্যাতিতা বেশি এই ওয়েস্ট বেঙ্গল। আপনি তথ্যটা বললেন, ঠিক আছে। দ্বিতীয় বলছি, দ্বিতীয় যে কথা বলছেন, এখন মুখ্যমন্ত্রী, দেখুন মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলছেন, আপনারা দেখাচ্ছেন, তিনি এখন সিপিএম এর মনে হয় তিনিই প্রধান। কারণ বলছেন যে সিপিএম এর ভালো ছেলেরা কেউ বিজেপিতে যেও না, কারণ তিনি জেনে গেছেন যে যত সিপিএম এর গুন্ডা বদমাইশ তোলাবাজদা ছিল তারা জার্সি পাল্টে সব তৃণমূল কংগ্রেসে গেছে, এবং তারা প্রথম স্থানে রয়েছে, একই কায়দায় তোলাবাজি চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। সেই সিপিএম এর গুন্ডারা আজকে তৃণমূলের দরজা খুলে রাখলে তারাই তো বিজেপির। না সেটা বিষয় না। দেখুন, আমাদের দলে ছাগনি আছে, দেখবেন আমরা ছাগনি করে আমাদের দলের মেম্বারশিপ পাওয়া এত সহজ নয়। আমাদের সংগঠন অনেক মজবুত। শুনুন না, আমি জানি, আপনাকে প্রত্যেকটা শোতেও বলেছি
যা হাওয়া আপনার তৃণমূলের অনেক নেতা নেত্রীরা ঢুকবে বিজেপিতে, আর আপনি বিজেপির আপনাকে আগেই স্বাগত জানিয়ে দিচ্ছি, আগেই স্বাগত জানিয়ে দিতে আপনি চন্দ্রিমাদি আমার প্রশ্ন এই রাজুর কথা থেকে যে এইটা কিন্তু একাধিক নেতাও বলছেন যে তৃণমূলের অনেকে যোগাযোগ করছেন বিজেপি নেতাদের সঙ্গে ইত্যাদি। সম্পূর্ণ একটা মানে তৈরি করা একটা ঘটনা বলছে, কেউ কোথাও যোগাযোগ করেন। আরে কাল কে জয়েন করেছে বলুন তো, কে জয়েন করেছে? অনুপম বাবু ইতিমধ্যে, আরে সে তো ছিল, আপনারও ওরকম অনেক ছিল, দিলীপ বাবুর এগেইনস্টে লিখছে, এখন থানায় জমা দিয়েছে, ওসব ছেড়ে দিন, ওইসব দিয়ে কথা বলবেন না। হ্যাঁ, অশোক সরকার, সুতরাং ওইটা বলবেন না, উনি ছিলেন না, উনি গেছেন। এবারে যারা দুজন গিয়েছেন, যারা আরো দুজন গিয়েছেন, তারা তো সদ্য তৃণমূলে জয়েন করে, তারা তাদের কোনো পদও নেই, কিছু নেই, আবার আপনার কাছে গিয়েছেন, আপনি নিন ওদের, তাতে কোনো যায় আসে না। আমাদের ছেড়ে দিন, আমাদের হতেই পারে আপনার তো 280টা লোক নেই, তো 280টা প্রেসিডেন্ট হবে কোথা থেকে? দক্ষিণে দক্ষিণে ভোট পেয়েছে পরিষ্কার, এবং আমার তো ভোট বেড়ে গেছে, আমার তো ভোট দ্রুত এই নিয়ে যে চাপানুতর তথ্য পরিসংখ্যান নিয়ে দেখুন। শুরুটা করেছিলেন অমিত শাহ, কিন্তু সেই থেকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শুরু হওয়া উন্নয়নের দরজা শেষ হওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। বৃহস্পতিবারও মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন। বাংলা যা পারে অন্যরা পারে না, আর বিজেপি সরকার দিল্লি বাংলার টাকা থেকে নিয়ে যাচ্ছে যাতে বাংলার মানুষ খেতে না পায়, বাংলার ছেলেমেয়েরা চাকরি না পায়, বাংলায় উন্নয়ন না হয়। পাল্টা জবাবে আবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় বরাদ্দের নয়া ফিরিস্তি প্রকাশ করেছেন। 2014 সালের 1 জুলাই থেকে 2016 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন প্রকল্পে কেন্দ্র কত টাকা দিয়েছে সেই তালিকাই প্রকাশ করেছেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী। সেই অনুযায়ী গ্রামীণ উন্নয়নে রাজ্যকে প্রায় 13,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। স্কুল শিক্ষার জন্য দেওয়া হয়েছে প্রায় 4,500 কোটি টাকা, উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়েছে 195 কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে দেওয়া হয়েছে প্রায় 2,500 কোটি টাকা, কৃষি খাতে কেন্দ্র দিয়েছে প্রায় 1,000 কোটি টাকা। একইভাবে অন্যান্য দপ্তরের জন্যও মোদী সরকার মমতা সরকারকে কত অর্থ দিয়েছে তার খতিয়ান দিয়েছেন বাবুল সুপ্রিয়। কম্প্রিহেন্সিভ লিস্ট প্রত্যেকটা মিনিস্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়েছে, এবং এরা কিন্তু খুঁজে পায়নি যে কিসের ভিত্তিতে ওই ফিগারগুলো দিদি এনেছিলেন। আর গতকালের অমিতদার লিস্টটাও আমি দেখেছি, ওটাও কিন্তু ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড মেড ইন নবান্ন। তো আমার মনে হয় যে ডেটা সম্বন্ধে পরিষ্কার ডেটাগুলো সমেত কালকে অমিতজি বলে দিয়েছেন। উন্নয়ন নিয়ে এই তথ্যের লড়াই শুরু হয়েছে বুধবার থেকে। দুপুরে প্রেস ক্লাবে বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন অমিত শাহ, আর তারপরই একেবারে পয়েন্ট ধরে ধরে তার জবাব দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেমন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে কৃষি ক্ষেত্রে উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন। जहां जहां भारतीय जनता पार्टी की सरकारें हैं वहां पर एग्रीकल्चर ग्रोथ रेट 10% से ज्यादा है। मैं बंगाल सरकार को चुनौती देना चाहता हूं कि अब दोबारा उनको मैंडेट मिला है, बंगाल के एग्रीकल्चर ग्रोथ रेट को 10% से ज्यादा करें। পাল্টা রাজ্য সরকার জানায় 2011 সাল থেকে কৃষিক্ষেত্রে ভালো কাজের জন্য কেন্দ্রের কৃষি কর্মণ সম্মান পেয়ে আসছে পশ্চিমবঙ্গ। যে রাজ্য কৃষিকার্য করার জন্য 5 বার পর পর এই যারা গালাগালি নিয়ে যাচ্ছে তাদের সরকারও বাধ্য হয়েছে পুরস্কার দিতে কাজের ভিত্তিতে। তারা বলে যাচ্ছে এগ্রিকালচারে নাকি বাংলা পেছিয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ উৎপাদন নিয়েও বুধবার খোঁচা দেন অমিত শাহ। विद्युत की खपत के बारे में देश की एवरेज खपत 957 यूनिट प्रति व्यक्ति है। इसके सामने बंगाल की खपत 609% है, मतलब 609 यूनिट है, मतलब 30% कम है।
রাজ্য সরকার পাল্টা দাবি করে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত। 2017 জুনের মধ্যে 100% গ্রামে বৈদ্যুতিকরণ হয়ে যাবে, দেশের মধ্যে যা প্রথম। অমিত শাহ রাজ্যের বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। जब आजाद हुए तब बंगाल का देश के विकास में हिस्सा 25% था, वो आज घटते 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 4% पर स्थित रह गया है। कम्युनिस्टों ने जब शासन छोड़ा तब 1,92,000 करोड़ का ऋण बंगाल की जनता पर था, और आज की अगर बात करें तो 3,50,000 करोड़ का ऋण बंगाल की जनता पर हो गया। তার জবাবে এদিন সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। मीटिंग करके झूठा बोलता है। इंडस्ट्रियल ग्रोथ इंडिया के 7.3, बेंगले का तो 10.59%। सर्विस सेक्टर में हम पीछे नहीं, इंडिया के 9.2, ওয়েস্ট বেঙ্গল 13.99। চাকরি বাকরি কর্মসংস্থান তোমাদের থেকে অনেক বেশি বাংলায় হয়েছে। সব মিলিয়ে তথ্যের দরজা আপাতত তুঙ্গে। সুমন ঘরাই ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। পার্থবাবু, আপনার দলে স্টেট কমিটি চলছে, গতকাল এবং আজকেও মূল আলোচনার বিষয় হচ্ছে যারা তৃণমূলকে সরাতে চাইছে তারা বিজেপিকে ভোট দিচ্ছে, যারা বিজেপিকে রুখতে চাইছে তৃণমূলের দিকে। এইখানে আপনাদের অবস্থান কথা। আমি পরিসংখ্যান গত অনুষ্ঠানে বলেছিলাম 20%, 24.77% পার্টি মেম্বারশিপ ড্রপ করেছে। কোচবিহার জেলায় শুধু 51%, 50%-এরও বেশি। আসলে যারা ভোটার তাদের একটা অংশের তো এটা মনে হয়েছে যে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য সবচেয়ে ভালো নাট বোল্ট হচ্ছে বিজেপি, কিন্তু বিজেপি যে প্যাচ কাটা বোল্ট এটা হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যে মানুষ বুঝতে পারবেন, অর্থাৎ এই বিজেপির পেছনে দাঁড়িয়ে যেটা ভাবছেন যে তৃণমূলকে টাইট দেওয়া যাবে, আসলে সেটা করা যাবে না। এটা একটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন এটা স্বভাবসিদ্ধ খুবই, যে আপনি আউট অফ ফর্ম প্লেয়ার দিয়ে কখনো ম্যাচ জেতা যায় না। আপনি যদি বলেন একটা দল সংখ্যায় যদি ছোট হয়, এই ম্যাচ জেতার জন্য আপনারা কংগ্রেসের হাত ধরবেন? মানে বামেরা কি আবার কংগ্রেস বলছে? আমি এই জন্য বলছি সেটা সময়ের অপেক্ষা, সেটা সময়ের অপেক্ষা যে কিভাবে হবে। আমি বললাম যে এখানে দাঁড়িয়ে যদি আজকে সূর্যকান্ত মিশ্র প্রেস কনফারেন্স করে বলেছেন যে মঞ্চ গড়ুন, এবং কংগ্রেসের নামও নিয়েছেন, মানে বিজেপি তৃণমূল দুজনকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তিকে ডাক দিয়েছেন। আমি বলছি এই কারণের জন্য আপনারা প্রত্যেকে ভাবুন ভালো করে, সেটা তো এখন আপনারা মিডিয়ার চর্চাতে আছেন, রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি যে এটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন ধীরে ধীরে, এরা আসলে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি ভূমিকা প্লে করছেন। রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি যে এটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন ধীরে ধীরে, এরা আসলে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি ভূমিকা প্লে করছেন। এবং আজকে ছায়া যুদ্ধ বলতে যা বোঝায়, এবং আপনারা কি কংগ্রেসের সঙ্গে? এবার আমি আপনাকে বলছি যে রাজ্যে কংগ্রেস এবং একদিকে বামেদের ভোট ব্যাংকে ভাঙন ধরিয়েই তাদের পরিসর দখলের দিকে এগোচ্ছে বিজেপি, অন্যদিকে একের পর এক সভা থেকে বারবার সিপিএম বিজেপি আঁতাতের অভিযোগে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের মতে ঘাসফুল ও পদ্মফুলের এই দ্বৈরথের মাঝে পড়েই ক্রমশ গ্রহণযোগ্যতা হারাচ্ছে বামেরা। এই প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে একেবারে সরাসরি কংগ্রেসকে পাশে চাইল সিপিএম। কংগ্রেস সহ যত ধর্মনিরপেক্ষ শক্তি যে কেউ এই লড়াইয়ের মঞ্চে ময়দানে আসতে চান, আমরা চাই যে তারা সমবেত হন, তারা মঞ্চ গড়ে তুলুন, আমরা সেই মঞ্চ গড়ে তোলার পিছনে থাকব, আমরা সেখানে মানুষকে সমবেত করার চেষ্টা করব। এটা কে নেতৃত্ব দেবে, কার সঙ্গে কি নির্বাচনী আঁতাত হবে তার উপরে নির্ভর করে না। বুধবার রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র যে রিপোর্ট পেশ করেন তাতে দেখা গিয়েছে সিপিএমের সদস্য সংখ্যা এক ধাক্কায় অনেক কমেছে। 2016 সালে রাজ্যে সিপিএমের মোট সদস্য সংখ্যা ছিল 2,86,000, তা কমেছে 24.77%। দলে ক্ষয়ের এই কারণ নিয়ে রাজ্য কমিটির সদস্যদের অনেকের গলাতেই শোনা গিয়েছে এক সুর। যেসব সদস্যরা বলতে ওঠেন তাদের মূল বক্তব্য, নিচুতলায় সিপিএম কর্মীদের অনেকেই দলীয় নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারছেন না। তাদের কারো মনে হচ্ছে তৃণমূলকে হারাতে হলে একমাত্র বিজেপিই তা করতে পারবে, আবার অনেকের মনে হচ্ছে বিজেপিকে কেউ রুখতে পারলে তা তৃণমূলই পারবে। এই প্রেক্ষাপটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমান আক্রমণাত্মক হওয়ার কৌশল নিচ্ছে আলিমুদ্দিন। বিজেপি সংঘ পরিবার তাদের বিরুদ্ধে যে লড়াই, সেটা যদি তিলমাত্র শিথিল হয়, তা তৃণমূলের যে স্বৈরশাসন, দুর্নীতিগ্রস্ত একটা জনবিরোধী সরকার, তার
শাসনকেই শক্তিশালী করবে। আবার তৃণমূলের এই স্বৈরশাসন তার বিরুদ্ধে লড়াই যদি শিথিল হয় তাতে বিজেপি এবং সংঘ পরিবারের সুবিধা হবে। এই দুয়ের বিরুদ্ধে লড়াই একটাই লড়াই। লড়াইয়ে সিপিএমের অস্ত্র কি হবে তাও এদিন পরিষ্কার করে দিয়েছেন রাজ্য সম্পাদক। নির্বাচনের কথা ছেড়ে দিন, এখন নির্বাচন হচ্ছে না, এখন কথা হচ্ছে যে আমাদের সামনে আশু বিপদ, গণতন্ত্রের উপরে আক্রমণ, ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ, মানুষের জীবন জীবিকার উপরে আক্রমণ, এই 3 আক্রমণ। কিন্তু গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার উপরে যে আক্রমণ হচ্ছে তার মোকাবিলার প্রশ্নে আমাদের ব্যাপকতম মঞ্চ গড়ে তুলতে হবে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এদিনও ফের বাম বিজেপি আঁতাতের অভিযোগ করেছেন। এই প্রেক্ষিতে নতুন কৌশলে ভর করে বামেরা রাজ্য রাজনীতিতে তাদের গ্রহণযোগ্যতা নতুন করে ফিরে পাবে কিনা সেটাই এখন দেখার। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কংগ্রেসের নাম করে ডাক। হ্যাঁ, আমি তো আপনাকে বলছি যে বিষয়টা বোঝা দরকার পরিষ্কার। আপনি নিজেই একটু আগে বললেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে মেজর, যে বিভাজনের রাজনীতি আমরা প্রত্যেকেই মনে করছি একটা বড় বিপদ, এবং একই সাথে তোষণের রাজনীতি। আপনি একদিকে তোষণ আর একদিকে বিভাজন, এখানে কিন্তু আপনাদেরকে আসতে হবে। কোথা থেকে শুরু করলেন অমিত শাহ, কোথা থেকে তার পরিক্রমা আরম্ভ করলেন? নকশালবাড়ি, অমিত শাহ ঠিক আছে, আপনি বলেন বিপ্লব, নকশালের বিপ্লব, অমিত শাহ ভারতবর্ষের এতগুলো বিপ্লব হলো। চন্দ্রিমাদিকে বলছি যে অমিত শাহ মনে হলো না, দিনটা অমিত শাহ শুরু করলে তৃণমূলকে বলেছেন তৃণমূল আমাদের সুবিধা করে দিচ্ছে। অমিত শাহ এটাই বলছেন তৃণমূল আমাদের সুবিধা করে দিচ্ছে। আমি বলছি এখানে খুব ভালো কথা চন্দ্রিমাদি বলছে। আমরা জানতে চাই যে আবার কবে পার্থবাবুদের নবান্ন ডেকে ফিশ ফ্রাই খাওয়াবেন। সিপিএম এর বর্তমান অবস্থাটা আমার বলার দরকার নেই। সিপিএম এরই জলপাইগুড়ির এক রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, তিনি একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছেন গতকাল বোধহয় রাজ্য কমিটির মিটিং এ। স্বাস্থ্য নিয়ে এত মানুষ বিচলিত না, এটা একটা ভালো জিনিস লাগছে। শুনুন না, ভালো লাগবে শুনতে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার যে পথিক যে পথ হারিয়েছিল, সেই পথ হারানোর সঙ্গে উনি সিপিএম এর তুলনা করেছেন আপনাদের রাজ্য কমিটির অভিযোগ। শুধু এই তথ্যটাই বোধহয় আপনাদের পক্ষে যথেষ্ট। কারণ আমি খুব অদ্ভুতভাবে দেখছি, কদিন আগে একটা রিপোর্ট ছিল যে বিমান উনি এখনো ইস্ত্রি করেন, পাঞ্জাবি ইস্ত্রি করেন। আর উল্টো দিকে দেখা যাচ্ছে ছাত্র পরিষদের লিডার সিপিএম এর যারা, তারা ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া তারা বাইরে চলেন না। মানুষের সঙ্গে যোগাযোগ অনেকগুলো প্রশ্ন মমতা ব্যানার্জি, তুমি উত্তর দাও। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলছে সিপিএম এর ভালো ছেলেরা কেউ বিজেপি পাশে ছিল, বিজেপিতে উত্তরবঙ্গের সভায় মুখ্যমন্ত্রী বললেন ভয় পেয়ে এজেন্সি দিয়ে চক্রান্ত করছে বিজেপি। ঘটনাচক্রে আজকে রোজভ্যালি কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। নারদকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে, তা শেষ হলে শুরু হবে তলবের প্রক্রিয়া। সিবিআই সূত্রে যখন এই খবর, ঠিক তখনই বৃহস্পতিবার রোজভ্যালি কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চার্জশিটে নাম রয়েছে লোকসভার 2 তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালের। সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে গৌতম কুণ্ডু এবং রোজভ্যালির একটি সংস্থার। সূত্রের খবর, চার্জশিটে সিবিআই দাবি করেছে অভিযুক্তরা পদের অপব্যবহার করে রোজভ্যালির তৎকালীন সিএমডির সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং বাজার থেকে বেআইনিভাবে টাকা তুলতে ওই সংস্থাকে সাহায্য করেছিলেন। অভিযুক্তরা রোজভ্যালির বেআইনি কারবারের প্রচার করেছিলেন এবং সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে চিঠিও দিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে রোজভ্যালি ডিরেক্টরদের সঙ্গে অভিযুক্তদের এক মঞ্চে দেখা গিয়েছে। এসবের জন্য প্রচুর আর্থিক সুবিধা পেয়েছেন অভিযুক্তরা। চার্জশিট পেশের জন্য এদিন সকালে কলকাতা থেকে ভুবনেশ্বরের খুর্দা রোড আদালতে যান রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী অফিসার ও সিবিআইয়ের আইনজীবী। সিবিআই সূত্রে দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে সুদীপ, তাপস, গৌতমের বিরুদ্ধে যেসব ধারা প্রয়োগ করা হয়েছে সেগুলি হলো পাবলিক সার্ভেন্ট দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জামিন অযোগ্য এই ধারায় 10 বছর অথবা যাবজ্জীবন সাজার সংস্থান রয়েছে। সম্পত্তি হস্তান্তরে প্রতারণার যে ধারা দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ 7 বছরের কারাবাস ও জরিমানার সংস্থান রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে চিটফান্ড কাণ্ডে এই প্রথম প্রয়োগ করা হয়েছে দুর্নীতি দমন আইনের 2টি ধারা, যাতে 4 থেকে 10 বছর পর্যন্ত শাস্তির সংস্থান রয়েছে। রোজভ্যালি কাণ্ডে 1978 সালের প্রাইস চিটস অ্যান্ড মানি সার্কুলেশন স্কিমস ব্যানিং অ্যাক্টে মামলা রুজু করেছে সিবিআই। যে 2টি ধারা দেওয়া হয়েছে সেখানে কমপক্ষে 1 বছর সাজা এবং 1000 টাকা জরিমানার সংস্থান রয়েছে। যদিও সারদা কাণ্ডের সময় ও দুর্নীতি দমন আইনে মামলা রুজু করেনি সিবিআই। সিবিআই সূত্রে দাবি 2 তৃণমূল সাংসদই নিজেদের প্রভাব খাটিয়ে রোজভ্যালিকে নানাভাবে সাহায্য করেছেন, বিনিময় নিয়েছেন অর্থ ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যাকে ঘুষ হিসাবেই দেখছেন তদন্তকারীরা। যদিও তৃণমূল এখনো দাবি করছে এসব বিজেপির রাজনৈতিক প্রতিহিংসারই অঙ্গ। কখনো বলছে কাউকে সিবিআই কে দিয়ে জেলে পুরিয়ে দাও, কখনো বলছে ইডি দিয়ে ধরিয়ে দাও, কখনো বলছে তৃণমূলকে জেলে পাঠিয়ে দাও। কেন এত ভয় তৃণমূলকে? একটা লোক পরিকল্পনা করে কিছু মানুষকে ফাঁসাবার জন্য একটা মানুষের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা তার অতীতটাকে হঠাৎ করে একজনকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের বলি হয়েছে। বিজেপি অবশ্যই এই দাবি মানতে নারাজ। উল্টে দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বারবার তৃণমূলকে নিশানা করেছে তারা। भ्रष्टाचार का बढ़ावा हुआ है, चाहे शारदा हो चाहे नारदा हो। नैतिकता के आधार पर तृणमूल कांग्रेस जवाब देने की स्थिति में नहीं है। बंगाल की जनता उनसे जवाब मांग रही है। বিজেপি তৃণমূল এই চাপানোতরের মধ্যেই রোজভ্যালি কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে 2 তৃণমূল সাংসদের নাম রাখল সিবিআই। এবিপি আনন্দ। সরাসরি কথা বলবো ভুবনেশ্বরে এবিপি আনন্দের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আমরা দেখলাম সিবিআইয়ের বিশেষ বিচারপতির সামনে সিবিআই কোর্টে, খুর্দা রোড কোর্টে, সেখানে এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হলো এবং তাতে ষড়যন্ত্র, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের বিভিন্ন ধারায় 13(2), 13(1)(d) এই সমস্ত ধারায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো। কি সিবিআই তরফের দাবিটা ঠিক কি এই চার্জশিটে? দেখো সুমন, আমরা দেখেছি গত 1.5 থেকে 2 বছরে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই তরফে জমা করা হয়েছে ছোট চিটফান্ড বা বড় চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি যে প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের অর্থাৎ দুর্নীতি দমন আইনে কোনো অভিযোগ এনে চার্জশিট করা হয়েছে। এর আগেও নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। আমরা সিবিআই কে প্রশ্ন করেছিলাম যে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে কেন দুর্নীতি দমন আইনে তারা অভিযোগ আনলেন। তাদের বক্তব্য যে গত কয়েক মাস ধরে তদন্ত করে তারা কিন্তু একাধিক তথ্য পেয়েছেন। বারবার যে অভিযোগ উঠে এসছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, তারা সুযোগ সুবিধা নিয়েছিলেন, তারা টাকা পেয়েছিলেন, তারা প্রোটেকশন মানি নিয়েছেন। সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যখন তারা সুযোগ সুবিধা নিয়েছিলেন তারা কিন্তু এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, অর্থাৎ সাংসদ ছিলেন, অর্থাৎ সরকারি কর্মী ছিলেন। সরকারি কর্মী হিসেবে তারা ঘুষ নিয়েছেন এমনই অভিযোগ আনছেন সিবিআই এর আধিকারিকরা। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে তুমি জানো প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 13 নম্বর ধারা। প্রকাশ, আমার এইখানে একটা প্রশ্ন আছে। তুমি বলছো যে আগের সঙ্গে তুলনা করে তোমরা প্রশ্ন করেছিলে, মদন মিত্র যখন তাকে সিবিআই গ্রেফতার করেছিল তখন তিনি মন্ত্রী, তারপরেও মন্ত্রী ছিলেন, সুতরাং মানে এই প্রথম পাবলিক সার্ভেন্ট হিসেবে পদে ছিলেন শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা তাপস পালের ক্ষেত্রে সত্যি বিষয়টা সেরকম নয়। এর আগে সারদাতে অন্তত 5টা চার্জশিট, আমি জানি না তারপরে কটা সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, 5টা চার্জশিট আমারই মনে আছে, তারা তো পদে ছিলেন। সেখানে এই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট লাগু হলো না কেন? কি বলছে সিবিআই? একদমই সুমন, আমরা একই প্রশ্ন করেছিলাম। শুধু মদন মিত্র নয়, আমরা দেখেছি কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু একাধিকবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। আমরা একই প্রশ্ন সিবিআই এর তদন্তকারীদের প্রশ্ন করেছিলাম যে তারাও তো সরকারি কর্মী ছিল, তারাও কিন্তু মন্ত্রী ছিল, একজন সাংসদ ছিলেন, তাহলে কেন প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট সেই সময় অভিযোগ আনা হলো না কেন? সিবিআই এর আধিকারিকরা যেটা বলছেন এই প্রশ্নের উত্তরে যে আমরা কিন্তু গত কয়েক মাস ধরে তদন্ত করে বেশ কিছু তথ্য পেয়েছি, আর তারা একই উত্তর দিচ্ছেন যে তারা মনে করছেন যে সরকারি কর্মী হিসেবে তারা কিন্তু ঘুষ নিয়েছেন, অর্থাৎ রোজভ্যালি বা গৌতম কুণ্ডুর কাছ থেকে তারা যে সুযোগ সুবিধা পেয়েছেন, তারা যে টাকা নিয়েছেন, সেই টাকা কিন্তু প্রোটেকশন মানি, আর যেহেতু তারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সাংসদ ছিলেন, তাই কিন্তু সরকারি কর্মী হিসেবেই কিন্তু সিবিআই এর তদন্তকারীরা তাদের দেখছে। তো এই ধন্যবাদ প্রকাশ, পয়েন্ট টেকেন।
চন্দ্রিমানি, একই যাত্রায় পৃথক ফল। আমি যদি সিবিআই এর যুক্তিও ধরি, এই প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট আগে লাগু হওয়া উচিত ছিল। আফটার থট, যেমন মদনের বেলায়ও সাপ্লিমেন্টারি চার্জশিট করে মদনকে ভেতরে আনতে হলো, ঠিক তেমনি ভাবে এখানে কিন্তু মূল চার্জশিটে তাদের কোনো নাম ছিল না। এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে নিয়ে আসার সময় দেখুন, এটা সাবজুডিস ম্যাটার, আমি সাবজুডিস ম্যাটারে এমনি কিছু বলতে চাই না, কিন্তু এই সাবজুডিস ম্যাটারে আপনি আইন মন্ত্রী হয়ে সিবিআই এর ওখানে গিয়ে ধর্ণা দিয়েছেন আর বলার তোমার কোনো অবান্তর কথা বলো না। শোনো, আমার আইডেন্টিফিকেশন, আমার হাজারটা আইডেন্টিফিকেশন আছে। আমি আগে দলের কর্মী রে ভাই রাজু, আগে আমি দলের কর্মী, তবে মন্ত্রী। তুমি জানো না এটা, তুমি শেখো, তুমি বাচ্চা আছো, হ্যাঁ শেখো। তৃণমূল নয়, অভিজ্ঞতায় যারা বড় তাদের থেকে শেখো। তৃণমূল কি বিজেপি না, ছেড়ে দাও। তুমি জানো না যে আমরা কতদিন আপনার ভাইদের তোমার জানা নেই। এই আমি কোনো সাবজুডিস ম্যাটারে কথা বলতে চাই না, কিন্তু যেটা এখানে দেখা যাবে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আফটার থট। এখন এই যে পাবলিক ইলিগাল গ্র্যাটিফিকেশনের যে কথা এক্ষুনি আমরা শুনলাম, তার কতগুলো তো ক্রাইটেরিয়া আছে, তাকে প্রমাণ করতে হবে ইলিগাল গ্র্যাটিফিকেশন, তবে যে কোনো সেকশন লাগিয়ে দেওয়া যায়। কিন্তু আর খুনের মামলায় তো যিনি আজকে বসে বসে অনেক কথা বাংলা, এবার বাংলা নেবে, সে তো গোদরা জল ছিল তখন, তো তিনি তাতে তার ভেতরে ছিলেন। তিনি মামার বাড়ির ভাত খেয়েছেন, মামার বাড়ির ভাত খেয়েছেন, পরে তিনি বেরিয়ে এসেছেন। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার নরেন্দ্র মোদীকেই ফুল পাঠিয়েছিলেন, জানেন না? ঠিক আছে, ঠিক আছে, আমার কথা হচ্ছে বিষয় এখানে সরকার আলাদা এরিয়া। চন্দ্রিমাদি এক কথা বলছে, আপনার শুনানি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আপনার তৃণমূলের নেতা মন্ত্রীরা জমিদারের মতো হারে পরিষ্কার দেখা যাচ্ছে। আমি অন্য টেবিলে যেতে বাধ্য হলাম। অম্বুজ মহান্তি এবং কল্যাণবাবু বলছেন। অম্বুজবাবু, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তথ্য এবং পরিসংখ্যানের একেবারে স্রোত, এই চাপানুতরের মধ্যে, তথ্যের মধ্যে সাধারণ মানুষের চাপা পড়ার অবস্থা। আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো তথ্য কি বলছে রাজ্যের উন্নয়ন। জানতে চাই গণতন্ত্রে যে 4টে পিলার আছে, শুধুমাত্র যারা লেজিসলেটিভে রয়েছেন তারাই কি বাকিগুলোকে গ্রাস করবেন? যে যখন খুশি প্রেসের লোকেদের দোলায় দেবো, যখন খুশি বিচার ব্যবস্থা মানবো বা মানবো না, ছাড়া পেয়ে গেল বলবো আমি তো নির্দোষ ছিলাম, এই বিচার ব্যবস্থা ছেড়ে দিয়েছে, আর ধরা পড়লে বলবো যে গট আপ। এই তো হচ্ছে অবস্থা আমাদের। ছেড়ে দিলে বলবো আমি নির্দোষ ছিলাম। আমি কথা বলি না, হাস্যকর না? বিচার ব্যবস্থা কখনো বিপদ হবেই রে বাবা, এভিডেন্সের বেসিসে বিচার হবে। সিবিআই দপ্তরের বাইরে হাস্যকর কথাবার্তা, এখানে চিৎকারটাই যে সেন্ট্রাল ব্যুরোর ক্রাইমের কথা বললেন, সেই রেকর্ড অনুযায়ী এবছরের রেকর্ড হচ্ছে বেঙ্গল নারী নির্যাতনে 1 নম্বর স্থানে আছে। যদি অন্য ডেটাটা মানি, এটা মানবো না। না, অবশ্যই মানবো। তাহলে এবারে বলিস, আমি শেষ করে দিই। শিল্পের ক্ষেত্রে আমার এবছরের ডিক্লেয়ার এই ছিল, এমওইউ হয়েছিল 2,37,000 কোটি টাকা। দেখা গেল যে ফেব্রুয়ারির ডেটা যে কার্যকরী হয়েছে 57 কোটি টাকা। 2,37,000 কোটি টাকাটা এফেক্টিভ হলো আপনাকে এখানে থামালাম। এই শিক্ষায়
টিচার ধোলাই। আরে 2016 নির্বাচনের আগে বলেছিলেন 7টা শিল্পের এই 7টা ডাঙ্গানের চা বাগান অধিগ্রহণ করবেন। বাংলার মানুষ জবাব দেবে। আমি আসবো। এই তথ্য সম্বন্ধে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, যেগুলো বলেছেন অমিত শাহ, কারণ কোনো সোর্স উনি বলেননি। আমি অর্থনীতির দিক থেকে জাস্ট 3টে জিনিস বলবো। একটা হচ্ছে, যেটা আগেও আলোচনা হয়েছে, যে কৃষিতে যদি স্লো ডাউন করতো গ্রোথ, তাহলে কৃষি কর্মণ পুরস্কার পেত না 5 বছর। এবছর দুর্ভিক্ষ হবে বলেছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নেবেন। মমতা ব্যানার্জি বড় বড় পোস্ট চালিয়েছে, বাংলা দুর্ভিক্ষ হয়েছে, এটা নোট ডাউন করে নেবেন। কোনো অর্থনৈতিক আলোচনা হয়। আমরা যদি শিল্পের কথা বলি, শিল্পের কথা বললেই অনেকে বলেছেন যে ক্ষুদ্র শিল্প হয়েছে, ভারী শিল্প তো কিছু আসেনি। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে, যে একটা বিখ্যাত বই আছে স্মল ইজ বিউটিফুল, শুমেকারের, 70s বেরিয়েছিল। আমার মনে হয় এটা একটু সবার পড়া দরকার। আমাদের এখানে কিছুই ছিল না, শিল্প একদমই তলানিতে এসে ঠেকেছিল। তা আমরা যদি শুরু করি, কেন নয় আমরা ক্ষুদ্র শিল্প দিয়ে শুরু করবো না? কেন স্মল স্কেল ইন্ডাস্ট্রি দিয়েই করবো দরকার হলে। আমি যদি লার্জ স্কেল করতে চাই, এমনও তো হতে পারে জবলেস গ্রোথ, যেটা নিয়ে এখন সারা বিশ্বে হইচই হচ্ছে। সুতরাং এইখানটাও কিন্তু আমি ফিগারে যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমি সাপোর্ট করছি। সেটাতে কিন্তু অর্থনীতি বিভাগেও কন্যাশ্রী প্রকল্পে ব্রিটেনের থেকে ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে 2 জন গবেষণা করছে, প্রজেক্ট করছে। সুতরাং এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মানে কি আর বলবো, শিল্প ছাড়া কখনো দেশ চলতে পারে, রাজ্য চলতে পারে, এই যদি থিওরি হয়, তার এগেইনস্টে কিছু বলার তো মুরগি কোথায় একটা এই মিথ্যাচারের জবাব দেবে, খোলা বাজারে শিল্প হবে। দ্রুত দর্শকদের দেখাবো যে এই মাত্র চা বাগান শিল্পের কথা হচ্ছে, উত্তরবঙ্গের উন্নয়ন সেটাও কিন্তু এই যে তথ্য নিয়ে তরজা, তার একটা অংশ হিসেবে উঠে এসছে গত 2 দিনে। 2016 বিধানসভা নির্বাচনে এই বীরপাড়া জনসভা থেকেই এলাকার চা বাগান সমস্যার সমাধানে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু 1 বছর কেটে গেলেও কেন সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি? এদিন সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে সেই বীরপাড়া থেকেই পাল্টা বিঁধলেন মুখ্যমন্ত্রী। बीजेपी जो कहा था झूठा कहा था। बीजेपी पार्टी का नेता लोग क्या बोला था? 7 बंद चा बागान अधिग्रहण करेगा। 1 साल हो गया, हुआ? সে সময় ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী? मुझे कठोर निर्णय करना पड़ा कि इन चाय बागान के मजदूरों की भलाई के लिए चाय बागान की कंपनियों को एक्वायर करने का निर्णय करना पड़ा। অমিত শাহ যখন রাজ্যে এসে উন্নয়নকে হাতিয়ার করে বারবার তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন, তখন সেই উন্নয়ন ইস্যুতেই পাল্টা মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের অর্থনীতি মূলত যার ওপর দাঁড়িয়ে, সেই চা বাগানের উন্নয়ন নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের বীরপাড়ার সভায় এই প্রশ্নে জনতার মন জানারও চেষ্টা করেছেন তিনি। আর বিজেপি ঝুটা ওয়াদা কিয়া থা, কেন তুমি আমাদের জীবন তুলে নিয়ে যাবে? কেন আমাদের চা বাগানগুলো বন্ধ থাকবে? বিজেপির অবশ্য দাবি, কেন্দ্র চাইলেও রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই চা বাগানের উন্নয়ন করা যাচ্ছে না। নির্মলা সীতারামন যখন শিলিগুড়িতে সমস্ত চা মালিক, চা শ্রমিক সবাইকে ডেকে যখন বৈঠক করলো, সেই বৈঠককে বয়কট করেছেন রাজ্যের সরকার। চা বাগানগুলো বন্ধ করার মূল কারণ হচ্ছে ওখানকার যে লেবার ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের, তারা ওয়েজ নিয়ে ঝামেলা করছে মালিকের সঙ্গে। ওরা চায় যে ক্যাচালটা বেড়ে যাক, ইন্ডাস্ট্রিটা শিক হোক, চা বাগানগুলো বন্ধ হোক। উত্তরবঙ্গের যেখানে দাঁড়িয়ে এদিন বিজেপিকে বিঁধলেন মমতা, বাংলা সফরের প্রথম দিনে সেই আলিপুরদুয়ার থেকেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগাটা শুরু করেছিলেন বিজেপি সভাপতি। 1,92,000 करोड़ का ऋण छोड़कर गए थे वामपंथी। आज ममता जी के नेतृत्व में वो 3,50,000 करोड़ का पब्लिक ऋण हर व्यक्ति के सिर पर डालने का काम है। যদিও অমিত শাহর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অমিত শাহ had made a similar comment in West Bengal in 2014 and 15. It did not have any impact. A 3-day visit in 365 days will not make any difference. মঙ্গলবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের মন জয়ে ঢালাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ডেভেলপমেন্ট উন্নয়ন বোর্ড সংস্থা, আর একটা বলেছিল দেবোত্তর যে ট্রাস্ট আছে সেটাকে অ্যাক্টিভেট করা। আমি দুটোই করে দিচ্ছি। যার প্রেক্ষিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। উনি বলছেন যে তুমি আর কিছু করো কিন্তু বিজেপিতে যেও না, আর যা কিছু চাই আমার কাছ থেকে চাও, আমি দেব। এই পরিবর্তনটা কি বিজেপি আসছে তার ভয়ে? 8 শিডিউলে রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা আনবো। তৃণমূলের দাবি এতদিন তো বঞ্চিতই ছিল উত্তরবঙ্গ, তাদের সরকার এসেই তো সেখানে আলাদা সচিবালয় উত্তরকন্যা তৈরি করেছে। যদিও বিজেপির দাবি তৃণমূলের আমলে আরও পিছিয়ে পড়েছে রাজ্য। বিজেন্দ্র সিংহ, সুমন ঘড়াই ও মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। রাজু, আমি আবার সংগঠনের কথায় আসবো। এবার বাংলা স্লোগান হিসেবে চমৎকার। এখনো পর্যন্ত বিধায়ক মাত্র 3 জন, 2021-এর আর 4 বছর বাকি মাত্র, মানে ম্যাজিক ফিগার 148, 3 থেকে 148। মানে সংগঠনের কোন ম্যাজিকে সম্ভব? আমি কিন্তু পৃথিবীর ইতিহাসে অসম্ভব বলছি, সম্ভব বলে কিছু নেই। দিল্লি আছে, রাজনীতিকে বলাই হয় সম্ভাবনার শিল্প, কিন্তু কোন ম্যাজিকে? ম্যাজিক বলতে কিছু না। দেখুন, অসম আমাদের 5 জন বিধায়ক ছিল, আজকে আমরা সরকারে এসেছি। হরিয়ানা 3 জন ছিল, আজকে সরকারে এসেছি। বাংলা আজকে আমরা আগামী দিনে 2021-এ সরকারে আসবো। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুজন এমপিতে হতো যে ভালো কৃষক হবে, তার জমি পড়ে আছে। আমাদের স্লোগান, আমাদের এখানে ভালো জমি আছে, ভালো দিলীপ দা এইভাবে আটকে বিজেপিকে রোখা যাবে না। জবাব দেখুন, পশ্চিমবাংলার মানুষ, আপনি যদি ভোটের অ্যানালিসিস করেন, 16তে রিগিং হয়েছে তো বিরোধীরাও বলেননি, কিন্তু যদি ভোটের অ্যানালিসিস করা যায়, সংখ্যালঘু ভোট ব্যাংক, গরিব ভোট ব্যাংকের বড় অংশ তৃণমূলকে ভোট দিয়েছিল। বামেদের ক্ষেত্রেও আপনি যদি দেখেন 34 বছরে সেখানে বড় অংশ বামেদের সঙ্গে ছিল। আমি বলছি 3 দিনের একটা সফরে সমস্ত ওলটপালট হতে পারে। 3 দিনের সফরের না, আমি বলছি হয়তো শুরু, কিন্তু আমি বলছি এটা আপনি মানবেন 3 থেকে 148? ডেফিনেটলি না যাবার কিচ্ছু নেই, 3 থেকে 200-ই যাবো আমরা। ঠিক আছে, এবার আমার কথাটা শুনে নিন, মমতা আপনার নেত্রী প্রাইম মিনিস্টার হবে একটা রাজ্যে কটা আছে এমপি কটা আছে আমি জানি না, ঠিক ভুলে গেছি, 24টা না কটা। পুজোরও চিত হয়ে সবার ইচ্ছা। দেখুন, ঠিক আছে, পশ্চিমবাংলার যা পরিস্থিতি বর্তমানে যা পরিস্থিতি, শুনুন, রাহুল সিনহা এত কথা হচ্ছে দ্রুত অমিত শাহের টোটকা সংগঠন নিয়ে। দরজা খোলা রাখুন, অন্য দল থেকে লোক এলেও ঢুকতে দিন। পশ্চিমবঙ্গে বিজেপিকে আড়ে বহরে বাড়াতে রাজ্য নেতৃত্বকে এই পরামর্শই দিয়ে গেলেন অমিত শাহ। বৃহস্পতিবার সকালে কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিজেপির কোর কমিটির বৈঠক হয়। সূত্রের দাবি, বৈঠকে অমিত শাহ নিজে উপস্থিত ছিলেন না। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সহকারী সাধারণ সম্পাদক শিবপ্রকাশের মাধ্যমে তিনি বার্তা দেন, পশ্চিমবঙ্গের মানুষের মনে বিজেপিকে নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। এই উন্মাদনা সঠিক পথে চালিত না করলে তা কাজে আসবে না। দলের বৃদ্ধি ঘটাতে হবে, অন্য দল থেকে লোক আসবে, দরজা খোলা রাখুন, ঢুকতে দিন, ওজোর আপত্তি করবেন না। এখন যদি আমার বাড়িতে কোনো নেতা যান, আমি তো সৌজন্যের কখনই ওই লেভেলে নামবো না। আমি তো কারোকে বলবো না যে আপনি চলে যান বা গেট বন্ধ করে রেখে দেবো। কাজেই দেখা তো অনেকেই করতে পারেন, কারা দেখা করছে, কাদের মনে ভয়টা আছে, সেটা আপনারা খুফিয়া ক্যামেরায় প্লিজ একটু করুন, তাহলে নারদার জায়গায় আবার একটা বর্দা, মেজদা, শেষদা এই ভিডিওগুলো বেরোবে। সারদা হয়েছে, নাটদা হয়েছে, এটাও বেরোবে। এই প্রেক্ষিতে আবার চাঞ্চল্যকর দাবি শোনা গিয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদের মুখে। যারা নারদা সারদা এইসব করে নাই, তেমন সমস্ত লোক চাইছে যে কি না, একটা এমন পার্টিতে গিয়ে কাজ করা হোক যেটা স্বচ্ছ, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়ছে। दागी लोगों को नहीं लेंगे, जो नारदा शारदा चिट फंड भ्रष्टाचार के आरोप में लिप्त हैं, उन लोगों को नहीं लेंगे। সূত্রের দাবি, কোর কমিটির বৈঠকে অমিত শাহ মূলত একটি বিষয়ের উপরই জোর দিতে নির্দেশ দিয়েছেন, সংগঠন, সংগঠন আর সংগঠন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারেও তাঁর মুখে একথা শোনা গিয়েছে। ये भारतीय जनता पार्टी के विस्तार का आंदोलन है और मैं मानता हूं भारतीय जनता पार्टी देश भर में जितनी मजबूत होगी इतना देश का भी भला होगा और सरकारें भी अच्छी चलेंगी।
তবে সদস্য সংখ্যার সঙ্গে যাতে বিশৃঙ্খলা না বাড়ে সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। সূত্রের দাবি, তিনি বলেছেন, কর্মীরা যাতে বিশৃঙ্খল না হয়ে পড়েন সেই মতো তাদের প্রশিক্ষিত করে তুলতে হবে, লাগাতার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে হবে, আর কোনো ঢিলে ঢালা মনোভাব চলবে না। उन्होंने ये कहा कि भाई व्यक्ति व्यक्ति संपर्क सबसे बड़ी बात यह है। दूसरा, हिंसा का जवाब प्रजातांत्रिक तरीके से हमें देना है। তৃণমূল অবশ্য বিজেপির মিশন বাংলাকে গুরুত্ব দিতে নারাজ। জলদিবাজি চলছে, জলদিবাজি। বাংলা আপনাদের চোখ রাঙানিতে ভয় পায় না। বিজেপি মত করনা, उसको बात मुख में आना नहीं आना। সূত্রের দাবি, বুধবার রাতে জেলা সভাপতিদের নিয়ে অমিত শাহ যখন পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠক ডাকেন তখন বসার জায়গা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়। বৈঠক শুরু হতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে যায়। সূত্রের দাবি, এই প্রেক্ষিতে অমিত শাহ দলীয় নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের মানসিকতা নিয়ে চললে হবে না। প্রতিটি ছোটখাটো বিষয়ে নজর রাখতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ছোট ছোট টিম তৈরি করে দায়িত্ব ভাগ করে দিতে হবে। এবার এই বার্তাকে বাস্তবায়িত করার দায়িত্ব রাজ্য নেতৃত্বের। দিলীপ ঘোষ, রাহুল সিংহরা সেই কাজ কিভাবে করেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। রাজু, ছাঁকনির কথাটা বললেন না, দরজা খোলার কথা বললেন না। ব্যাপার হচ্ছে, আমি একটা লোকজন আসবে, ছাঁকনি কি এই জন্যই লোকে বিজেপিতে আসবে। আপনাদের এই কাজ এইগুলো দেখছে লোকে, এই জন্যই বিজেপিতে আসবে। দিলীপ বাবু যাবেন, তাই লোকে দেখছে টাকা হাতে করে নিচ্ছে, অধ্যাপকরা তাদের হয়ে সমর্থন করছে। আরে আপনার অধ্যাপক, ওখানে যারা টাকা নিচ্ছে, অধ্যাপক কেন কি আপনারা চলে গেল? রবীন্দ্রনাথের একটা কথা বলি, নেতা সবারে হবে মিলিবারে আনত ছিঁড়ে। শুনুন, বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের আলটিমেট ডেস্টিনেশন, কারণ এখানে মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে। সিপিএম কে দুজন করে অম্বুজবাবু, এক সেকেন্ড আমি ওই টেবিলে যাই, সরি। দুজনের কাছে যাবো এক এক করে। রাজুবাবুকে প্রশ্ন, আপনাদের যে অ্যাটিটিউডটা সেটা পুরোটা ক্রিটিসাইজ করে নেগেটিভ অ্যাপ্রোচ, আপনাদের ভিশনটা কি? আপনারা নিজেরা এমন কি করবেন? আপনি তো অর্থনীতিবিদের মতো আপনি বলুন, আপনি পলিটিক্যাল কথা বলছেন। আপনি তো বললেন না যে এখানে যে কেন্দ্রীয় সরকারের যে টাকা 3 গুণ বেড়েছে, আপনি তো বললেন না। আপনি বললেন না 3 গুণ বেড়েছে। আগে রিপোর্ট আসবে, আগে রিপোর্ট আসবে। দুজনের দুটো পয়েন্ট সংক্ষেপে বলছি, বর্তমান সরকারের কৃপার দোষ, এই তোষণ, মানে আরে আপনি আগে একদম ব্রিগেড করে সে ব্যাপারে কি থেকে বেরোনোর জন্য মানুষ অস্থির হয়ে গিয়েছে। যেটা ঘটেছে ইউপিতে, আরে মোরাটোরিয়ামের ব্যাপারে কি করেছে? ভোট দিচ্ছে কিন্তু দ্বিচারিতার জবাব দিতে হবে বিজেপিকে। তিন তালাকে দ্বিচারিতার জবাব দিতে হবে, ভোট দেবে বিজেপিকে। এবং সমস্ত কথা বলুন না, ইমাম কথা বলুন না, এবং সেটাই বলবো, এবং সেটা দেখা যাবে আপনাদের ইলেকশনে। এই হচ্ছে গল্প, এই হচ্ছে গল্প। কর্মসংস্থান কি হয়েছে এটা একটু বলুন। আগে আপনারা বুঝতে পারছেন রাজ্য রাজনীতি এই মুহূর্তে ঠিক কতটা সরগরম। দ্রুত দেখাবো যে 3 দিনের সফর রাজ্য রাজনীতিকে এই সরগরম অবস্থায় নিয়ে এলো। দেখুন, পড়াশুনো বায়োকেমিস্ট্রি নিয়ে, প্রথম চাকরি শেয়ার বাজারে স্টক ব্রোকারের, তারপর সব ছেড়ে রাজনীতিতে। 2002 সালে গুজরাতের স্বরাষ্ট্র আইনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। এই হলেন অমিত শাহ। বিজেপির অন্দরে তাকে নিয়ে একটা কথা চালু আছে, অমিত ভাই মানেই চমক। তার 3 দিনের পশ্চিমবঙ্গ সফরের পরতে পরতেও যেন রইল সেই চমকেরই ছোঁয়া। নকশালবাড়িতে দলিতের বাড়িতে পাত পেড়ে কলাপাতায় মধ্যাহ্নভোজ, সংখ্যালঘুর বাড়ি থেকে বুথ চলো কর্মসূচি শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে ভোটারের বাড়িতে বসে ফল লস্যি খাওয়া।
রাজারহাটের ভোটারদের বাড়িতে প্লাস্টিকের চেয়ারে বসে তাদের সমস্যার কথা শোনা। অমিতজি বললেন যে আমাদের কি অসুবিধা আছে কি না আছে সেটা জিজ্ঞাসা করলে আমরা বললাম আমাদের অসুবিধা কি হলো। অনেক বেকার ছেলেরা দাঁড়িয়ে আছে, পড়াশুনো করে তারা চাকরি পাচ্ছে না, তার জন্য কিছু বললাম। উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়ে মোদী যেভাবে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলেন, সেভাবে বঙ্গ সফরে এসে বৃহস্পতিবার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির আনাচে কানাচেও ঘুরে বেড়াতে দেখা গেল তাঁর সেনাপতি অমিত শাহকে। যদিও অমিত শাহর ভোজন কৌশলকে কটাক্ষ করেছে তৃণমূল। सुबह में बस्ती में जाके लोग को पैसा देके खाली खाता है और शाम को जाके 5 स्टार होटल में खाते हैं। यही तो सब डबल स्टैंडर्ड है। डबल स्टैंडर्ड देखो, अरे हम तो हर दिन बस्ती में घूमता है। বঙ্গ সফরে এসে কখনো ভাঙা বাংলায় নিজেদের স্লোগান ঠিক করে দিতে দেখা গেল অমিত শাহকে। मैं मानता हूं मित्रों कि जब तक बंगाल में भारतीय जनता पार्टी का शासन नहीं आता, ये बार बांग्ला का मिशन कंप्लीट नहीं होता है। কখনো আবার দিলীপ ঘোষের ঝাঁঝালো কথাবার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে হালকা সুরে গম্ভীর বার্তাটা দিয়ে দিলেন মোদীর সেনাপতি। दिलीप दा भावुक प्रकार के व्यक्ति है, जिस प्रकार का यहाँ भेदभाव हो रहा है सहन नहीं कर सकते, मगर दिलीप दा अब काफी अच्छे तरीके से बात कर रहे हैं। কখনো অকাতরে সই বিলোলেন, কখনো আবার অমিতের চাউনি বুঝিয়ে দিল তিনি হার্ড টাস্ক মাস্টার, রেজাল্ট চাই তার। অনেকে বলছেন চমকে ভরা এই সফরের মধ্যে দিয়ে অমিত শাহ সম্ভবত রাজ্যে শেকড় ছড়ানোর কাজটা শুরু করে দিয়ে গেলেন। এবার সেই কাজ রাজ্যের বিজেপি নেতারা কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি মার্স, ভরসা হমেশা। Ossia Herbals, Phytogen Hair Oil and Vitalizer. Gain hair naturally. Nips Hotel Management, Eastern India's #1. Partnered by Vivekananda Hospital, Durgapur. আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি adjacent to New Town, কলকাতা। ফ্ল্যাট শুধুমাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।